দিক নির্দেশনা নেই যা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে পারে। ৩. বড় মোবাইল অপারেটরদের প্রতি পক্ষপাত। একক লাইসেন্সের বাধা এসএমইর জন্য আইএসপি লাইসেন্স একীভূত করার ফলে বড় প্রতিষ্ঠানগুলো সুবিধা পাবে। এএনএসপি লাইসেন্সে স্পেকট্রামের উপর নির্ভরতা বড় কোম্পানিগুলোকে এগিয়ে রাখবে। ফিক্সড টেলিকম লাইসেন্স করা থাকলেও সারা দেশে সেবা দিতে হবে, উচ্চমান বজায় রাখতে হবে, যে এসএমইদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বড় কোম্পানির অবকাঠামো আধিপত্য। বড় মোবাইল কোম্পানিকে এন্টারপ্রাইজ ব্রডব্যান্ড বাজারে প্রবেশ করতে দিলে ছোট কোম্পানিগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং একচেটিয়া পরিবেশ তৈরি হবে, যা দেশের সার্বিক অর্থনীতির ওপরও বিরূপ প্রভাব ফেলবে। নীতিমালায় বিদ্যমান অপারেটরদের সুবিধা। কিছু নীতিমালায় স্পষ্টভাবে বড় কোম্পানির সুবিধা বজায় রাখা হয়েছে, যা প্রতিযোগিতায় নয় বরং আধিপত্য বাড়াবে। তাছাড়া খসড়া নীতিমালায় লাইসেন্স ফি, শর্ত কার্যকারিতা ইত্যাদিত কিছুই প্রকাশ করা হয়নি, যা স্বচ্ছতার অভাব নির্দেশ করে। আমরা সরকারকে আহ্বান জানাই, এসএমই প্রযুক্তি বিশেষজ্ঞ, গ্রাহক সংগঠন সহ সব পক্ষকে নিয়ে খোলামেলা আলোচনা করার পর যেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে এই প্রস্তাবিত নীতিমালার একটি পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক পরিণাম বিশ্লেষণ করা হোক। বিশেষ করে এসএমই ও স্থানীয় ব্যবসায়ীদের সম্ভাব্য ক্ষতি, কর্মসংস্থান হ্রাস এবং অর্থনীতির উপর প্রভাব বিবেচনায় রেখে এটি করা গুরুত্বপূর্ণ। এই ধরনের জাতীয় পর্যায়ের টেলিকম নীতি প্রণয়ন অবশ্যই সতর্কতা, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে নিতে হবে। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বিএনপি বিশ্বাস করে সবার জন্য উপকার বয়ে আনে এমন নীতি গ্রহণযোগ্য। ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমতাভিত্তিক উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারী আমরা কাজ করে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। জুলাই অভ্যুত্থানকে সংবিধানের অংশ না করে রাজনৈতিক দলিল হিসেবে রাখার প্রস্তাব করেছে বিএনপি। জুলাই ঘোষণাপত্রের জন্য দেয়া প্রস্তাবে দলটি মুক্তিযুদ্ধকে রেখেছে সর্বাগ্রে। তবে 4 মাস আগে জুলাই ঘোষণাপত্রের জন্য দলটি পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দিলেও এখনো সরকারের কোনো সাড়া পায়নি বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। সমমনা দলগুলোর নেতারা বলছেন, ঐকমত্য ছাড়া ঘোষণাপত্র দেয়া হলে এর গুরুত্ব থাকবে না। আরেফিন শাকিলের রিপোর্টে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র দেওয়ার মাধ্যমে বর্তমান সংবিধান বাতিলের পক্ষে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা গত বছরের 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের ঘোষণাও দিয়েছিল তারা। পরে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র জারির দায়িত্ব নিলে খসড়া পাঠানো হয় রাজনৈতিক দলের কাছে। সরকারের সেই 3 পৃষ্ঠার খসড়ায় জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংবিধান, 1/11 ষড়যন্ত্র, আওয়ামী লীগের 15 বছরের শাসনামল ও স্বাধীনতার কথা তুলে ধরা হয়। পাশাপাশি ছিল নতুন রাষ্ট্র ব্যবস্থার অভিপ্রায়। খসড়া সেই ঘোষণাপত্র পেয়ে সেখানে মুক্তিযুদ্ধকে 1 নম্বরে রাখার প্রস্তাব করে বিএনপি। যুক্ত করে 7 নভেম্বর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটও। আমরা ঘোষণাপত্রে মহান স্বাধীনতা যুদ্ধের অংশটি প্রথমেই অ্যাড্রেস করেছি, তারপরে 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের বিষয়টি এবং 1990 সালের সামরিক স্বৈর শাসন বিরোধী যে ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, 5ই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, তাকে আমরা উজ্জ্বলভাবে ওখানে উপস্থাপন করেছি। জুলাই ঘোষণাপত্রের জন্য বিএনপি প্রস্তাব দেওয়ার 4 মাস পেরিয়েছে, অভ্যুত্থানেরও প্রায় 1 বছর চলছে। এ অবস্থায় সরকার কবে ঘোষণাপত্র জারি করবে তা এখনও জানায়নি। তবে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা ঘোষণাপত্রের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি চাইলেও এতে আপত্তি আছে বিএনপির।
এটার কোনো সাংবিধানিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। তবে এটা একটা ঐতিহাসিক দলিল, রাজনৈতিক দলিল, রাজনৈতিক ঘোষণাপত্র হিসাবে এটাকে আর্কাইভে রাখা যায়। এটা রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই, এটা রাষ্ট্রীয় ব্যাপার। বিএনপির এমন অবস্থানে সমর্থন আছে সমমনা দলগুলোর নেতাদেরও। অস্বাভাবিক পরিস্থিতিতে অনেকগুলো কাজ জনগণের চাহিদা, অভ্যুত্থানের চাহিদার জন্য সম্পন্ন করতে হয়েছে। তাহলে তার একটা ন্যায্যতার প্রশ্ন, তার একটা স্বীকৃতির প্রশ্ন, সেই জায়গা থেকে প্রক্লামেশনের কথাটা এসছে। এখন হয়তো আমরা এক ধরনের বোঝাপড়া তৈরি হতে পারে, এটা ভবিষ্যতে আমি মনে করি জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে এর সাংবিধানিক মর্যাদা, সংবিধানের অংশ আমরা করতে পারি কিনা। তাইলে তো বিভিন্ন সময় যে আন্দোলন হয় ওটার জন্য আলাদা আলাদা একটা ঘোষণাপত্র দিতে হবে। তবে আমাদের সকল আন্দোলন উল্লেখ রেখে আমাদের একটা জাতীয় সনদ হিসাবে সেটা ঘোষণা করাটা আমি আমার দলের পক্ষ থেকে বাস্তব মনে করি। তারা বলছেন ঘোষণাপত্র দেওয়ার দায়িত্ব সরকারের, এর বাইরে কোনো দল ঘোষণাপত্র দিলে তা হবে সেই দলের, যেখানে থাকবে না ঐক্যমতের প্রতিফলন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সংবিধানের ৪৯ অনুচ্ছেদে প্রদত্ত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইন ও নীতি দ্বারা নিয়ন্ত্রণ করার ব্যাপারে একমত সকল রাজনৈতিক দল। ঐকমত্য কমিশনের বৈঠকে ঐকমত্য পোষণ করে তারা। এদিকে ২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভার শুরুতে হওয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, অনেক বিষয়ে প্রাথমিক আলোচনার পরও সেসব চলমান রাখা যাচ্ছে না, কারণ সাফল্যের সাথে দিনটি শেষ করতে দলীয়ভাবে আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে। এ সময় তিনি বলেন, যে পরিস্থিতির মধ্যে দিয়ে ঐকমত্য কমিশন এই পর্যন্ত এসেছে সেটি যেন অনুপ্রেরণা হয়ে কাজ করে। এই সুযোগ হেলায় হারানো যাবে না উল্লেখ করেন ডক্টর রিয়াজ। বলেন, রাজনৈতিক দলগুলো একমত হতে পারলে সেটা হবে ইতিবাচক। মীমাংসিত থেকে গেছে প্রাথমিক পর্যায়ের আলোচনায়, এই মতামতগুলো আমাদের কাছে আছে। অনেক প্রাণের বিনিময়ে, অনেক অত্যাচার নিপীড়নের মোকাবেলা করে এবং তার সম্ভাবনার জায়গায়, সুযোগের জায়গায় যে সুযোগ অতীতে আসেনি সেখানে আমরা এসেছি। এই সুযোগ হেলায় হারানো যাবে না। এই সুযোগে আমাদের যতটুকু সম্ভব আমাদের সকলকে, প্রত্যেককে ব্যক্তি হিসেবে, দল হিসেবে, জোট হিসেবে, নাগরিক হিসেবে সেই ভূমিকা রাখতে হবে। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। সবুজ, একটু বিস্তারিত জানতে চাই, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের ব্যাপারে একমত হয়েছে দলগুলো, সে ব্যাপারে বিস্তারিত জানাবেন আমাদেরকে। ইশরাত, মূলত আগে যেটি ছিল রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে যে কোনো দণ্ডিত আসামিকে ক্ষমা প্রদর্শন করার একটি ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ছিল, সেটি যেন নিয়ন্ত্রণ করা যায় সে কারণে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বেশ কয়েকটি সুপারিশ করা হয় এবং ঐকমত্য কমিশন মূলত একটি কমিটি করে দেওয়ার কথা বলেছিলেন, যেখানে মূলত অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্য এবং সরকার দলের সংসদ সদস্য সহ ৮ জনের একটি কমিটি হবে। সেই কমিটি মূলত সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো দণ্ডিত আসামিকে ক্ষমা প্রদর্শন করবেন কি করবেন না সেটি সুপারিশ করবে রাষ্ট্রপতির কাছে, তারপরে সেটি মূলত রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন। এরকম সুপারিশ একটি করেছিলেন। সেখানে মূলত রাজনৈতিক দলগুলো যেটি বলেছে যে এই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে বিষয়টি ছিল সেটির নিয়ন্ত্রণ করা বা আইন নীতি দ্বারা নিয়ন্ত্রণ করা প্রয়োজন, সেই জায়গায় প্রত্যেকেই বলেছেন, কিন্তু সেটা কিভাবে সেটি নিয়ে একমতের জায়গায় পৌঁছায়নি। সে কারণে একটি সিদ্ধান্ত হয়েছে যে এটি পরবর্তী যে সংসদ আসবে সেই সংসদ ঠিক করবে যে এই কি আইন বা কি নীতি দ্বারা রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শনের আইনটি অর্থাৎ ৪৯ নম্বর অনুচ্ছেদ সেটি কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সে বিষয়ে মূলত সিদ্ধান্ত হয়েছে। এরপরে দ্বিতীয় যে আলোচ্য বিষয় বিচার বিভাগের পৃথকীকরণ সেটি নিয়ে আলোচনা চলছে, হয়তো সেটিও একটি ঐকমত্যের জায়গায় পৌঁছাবে, অর্থাৎ হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ বিভাগীয় শহরগুলোতে বসানোর বিষয়ে একটি সুপারিশ করা হয়েছে। সেগুলো নিয়ে অনেক দলেই ঐকমত এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু এটা আগে ছিল সার্কিট বেঞ্চ সেটি বাতিল করা হয়েছে, সে কারণে সেই জায়গাতে না বসে হয়তো বছরের নির্দিষ্ট একটি সময়ে হাইকোর্টের সার্কিট বেঞ্চ বিভাগীয় শহরগুলোতে বসানো যায় কিনা সে বিষয়ে বিএনপি মতামত দিয়েছেন, তবে এটি এখন পর্যন্ত আলোচনা চলছে। ইশরাত, খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, ধন্যবাদ আপনাকে সবুজ। পবিত্র আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি নেই
থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকালে রাজধানীর লালবাগে ইমামবাড়া হোসেনি দালান পরিদর্শন শেষে কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। জানান ৬ জুলাই যে সকল রোডে তাজিয়া মিছিল হবে সেসব সড়কে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভোগান্তি এড়াতে নগরবাসীদের যেসব রাস্তা পরিহারের পরামর্শ দিয়েছে ডিএমপি। এছাড়া তাজিয়া মিছিলে উচ্চ শব্দে আওয়াজ না করা এবং সন্ধ্যার আগেই শেষ করার আহ্বান জানায় প্রশাসন। এই বছরও যথাযথ গুরুত্বের সাথে পবিত্র আশুরার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা হবে। আমরা এখন পর্যন্ত আশঙ্কা পাইনি, তবে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, বোথ কভার্ড এন্ড ওভার। বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মি KN এর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। সেনাবাহিনী জানায় রুমা উপজেলার দুর্গম পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা হয় 3টি SMG, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ। অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মি KNA এর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। সকালে ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয় অভিযান এখনও চলমান রয়েছে। বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে, তবে যে কোনো সময় বাড়তে পারে, সেজন্য জনগণকে সচেতন থাকার পরামর্শ দিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে চীনা দূতাবাসের পক্ষ থেকে 19,000 ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর করা হয়। সেই অনুষ্ঠানে ডক্টর সাইদুর রহমান বলেন, স্বাস্থ্য খাতে গবেষণা ও উদ্ভাবনে চীনের অগ্রগতি প্রশংসনীয়। রোগ প্রতিরোধ এবং চিকিৎসা খাতে চীনের সহায়তা পেলে বাংলাদেশও আত্মনির্ভরশীল হতে পারবে। এ সময় ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউএন বলেন, বাংলাদেশের 789 জন কর্মকর্তাকে প্রশিক্ষণ এবং প্রায় 4 লাখের বেশি জেনেটিক টেস্ট কিট সরবরাহ করেছে চীন। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বদা পাশে থাকবে চীন। আমাদের প্রস্তুতি আছে, কিন্তু এই বার্ডেন যদি বেড়ে যায়, যেটা আমরা অ্যান্টিসিপেট করছি, যদি সামনে বেড়ে যায় হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে। স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করে আমরা 789 জন কর্মকর্তাকে প্রশিক্ষণ ও প্রায় 4 লক্ষেরও বেশি জেনেটিক টেস্ট কিট সরবরাহ করেছি। এটি আমাদের দুদেশের দীর্ঘ বন্ধুত্ব ও সহযোগিতার আরেকটি প্রমাণ। চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী পদের নিয়োগে ধরাকে সরা জ্ঞান করার অভিযোগ উঠেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা দিতে গিয়ে দেখেন তিনি বাদ। আবার এমনও ঘটেছে, লিখিত পরীক্ষায় আলাদাভাবে অংশ নিয়ে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন। প্রশ্ন ফাঁসের অভিযোগ তো আছেই। সাম্প্রতিক ওই নিয়োগ পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন আর বিতর্ক। সরেজমিন অনুসন্ধানে গিয়ে নেপথ্যে পাওয়া যায় সেই ডাক্তার হাদি জিয়া উদ্দিনকে, যার বিরুদ্ধে গেল বছর দুর্নীতি অনিয়মের রিপোর্ট প্রচার করেছিল যমুনা নিউজ। তিনি এখন সিভিল সার্জন আকলাকুস সাফা ও জিসান আহমেদের অনুসন্ধানে ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। 20 জুনের ফুটেজ এটি। একযোগে লিখিত পরীক্ষা নেওয়া হয় চুয়াডাঙ্গার 19টি কেন্দ্রে। 39টি স্বাস্থ্য সহকারী পদের জন্য আবেদন করেছিলেন 13,668 জন। আপনাদের এই জিনিসগুলো কি সর্বপ্রথম ফেসবুকে অভিযোগ ওঠে পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁসের। এই প্রশ্নে পরীক্ষা দিয়েছি, এই সেম প্রশ্নে পরীক্ষা দিয়েছি। ইউনিসেফের পূর্ণরূপ কি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত, সেই দেখেন অ্যান্সার সব নিচেই দেওয়া আছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের বাসা কোথায়, পাশে অ্যান্সার দেওয়া বা থোয়া। এইভাবেই তো ছড়িয়েছে প্রশ্ন। এই মেহেদী হাসানকে জানানো হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। পরে গিয়ে দেখেন তার জায়গায় রিপ্লেস করা হয়েছে অন্য একজনকে। চাপ প্রয়োগ করে তাদের ইচ্ছা মতো আমার নাম কেটে আর একজনের নাম বসাইছে। মৌখিক পরীক্ষার ডাক পেয়েছিলেন সাজেদুর রহমান। ভাইবার কিউতে দাঁড়িয়ে অন্য কিছু টের পান তিনি। একজনের পরীক্ষা না দিয়েও রোল নম্বর এসছে, সেখানে হচ্ছে যে পরবর্তীতে তারটা নাকি এসছে। তো সংশোধিত রেজাল্ট যদি হয়, শুধু একজনের ক্ষেত্রে তো আর সংশোধিত রেজাল্ট হওয়া সম্ভব না। আমাদের ভাইবা সবার লাস্টে, কিন্তু আবার এই ভাইবাটা কে দিচ্ছে, তখন ওটা দেখলাম যে বিতর্কিত একটা সংশোধনীয় রেজাল্ট দিচ্ছে, একটা রোল নম্বর সে ভাইবা দিচ্ছে একান্তে, এবং পরবর্তীতে চাকরিটা তাকেই দেওয়া হয়েছে। যে প্রার্থীর আলাদা পরীক্ষা নেওয়া হয় চূড়ান্ত নিয়োগ পেয়েছেন তিনি। ঠিকানা ধরে বাড়িতে যাই আমরা, দেখা না পেলেও কথা হয় মোবাইল ফোনে। আচ্ছা, আপনি জয়েন করবেন কবে?
আমি এখন এই বিষয়ে সিদ্ধান্ত নিইনি, এখন আমার ডেট আসছে না। 22 জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষার দিন সকালে সংশোধন করা হয় তা। অভিযোগ ওঠে পরীক্ষাই দেননি এমন প্রার্থীরাও উত্তীর্ণ হন ওই সংশোধনীতে। শোনা যাক সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক প্রার্থীর মুখেই। আমার তো 263, আমার সামনে থাকার কথা 262, সে পরীক্ষা দেয়নি। আমার পিছনে 264, সেও পরীক্ষা দেয়নি। তারপরেও দেখলাম যে ওদের রেজাল্ট এসছে 262, ঠিক আছে। একটা চাকরির নিয়োগ পরীক্ষায় কত রকমের দুর্নীতি হতে পারে, চুয়াডাঙ্গা সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পরীক্ষার দুর্নীতির কিছু নমুনা যদি দেখায় আপনারা অবাক হয়ে যাবেন। অন্তর্বিশ্বাস চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছেন, পাশাপাশি করেন শিক্ষকতা। নিয়োগে অনিয়ম নিয়ে তার করা ভিডিও পুরো জেলায় ভাইরাল। কি দেখেছেন তিনি? একজন পাশ করা ঘোষণা করা হয়েছে, তাকে পরবর্তীতে ফেল দেখানো হচ্ছে এবং বিশেষ কাউকে পাই দেখিয়ে ওই একজনকে একান্তভাবে ভাই বানিয়ে আবার নিয়োগ দেওয়া হচ্ছে। কেউ কেউ দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ড তুলে পিন দিয়ে ফেলছে, তো ফেলার পর যখন পরীক্ষা দিতে গেছে সে পরীক্ষার সেন্টার খুঁজে পায় না। অনেকের আসছে 2টা ভেন্যু আসার কারণে কোথায় সে যাবে কনফিউজ হয়ে গেছে। এমনও হয়েছে একজন 2 সেন্টারেই গিয়েছে, কিন্তু সে তার নিজের কোথায় সিট সেটা সে খুঁজে পাচ্ছে না। এই পরীক্ষা কমিটির সদস্য সচিব ছিলেন জেলার সিভিল সার্জন। বেশিরভাগের অভিযোগের আঙুল তার দিকেই। ইউনিসেফের পূর্ণাঙ্গ রূপ কি, সদর দপ্তর কোথায়, এই প্রশ্নগুলো আসছিল। ছিল তো এটা তো আগের রাতেই এই প্রশ্নটা বেশ কয়েকজন পেয়েছে, ইভেন আমার কাছেও এসেছে প্রশ্নটা। এইটা আসলে দেখেন আগের রাতে এই প্রশ্নটা আমার কাছেও এসেছে। ইভেন 62 কি পরীক্ষাটা দিয়েছে কোথায়? তাহলে 262 পরীক্ষা দিয়েছে, তার খাতাটা সেন্টারে পরীক্ষা দেয়নি। তার খাতাটা এইটা তো এখন আমি বলতে পারবো না। 262 এর অ্যাটেন্ডেন্স এটাকে একটু দেখানো যাবে? এইটা আমার কাছে এখন নেই, এটা যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এটা সব প্রাঙ্গবন্ধী আছে। হাসপাতাল, জি ক্লিনিক হাসপাতাল বলতে আমি একটা জায়গায় বসি আর কি। জি ওটা ওখানে বসছি আর কি, নিজের তো আসলে না। আমরা তো নিয়োগ দিয়ে আসলে মানসিকভাবে খুব। ইনি সেই ডাক্তার হাদি। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থাকা অবস্থায় নিজেই ক্লিনিক খুলে সরকারি হাসপাতালে রোগীদের নিয়ে যেতেন, তারই অনুমোদনহীন ডক্টরস কেয়ার ক্লিনিকে। যমুনায় এই রিপোর্ট প্রচারের পর সাময়িক বন্ধ রাখা হয় সে হাসপাতাল। এখন তা আবারও চালু, কারণ ডাক্তার হাদি নিজেই এখন সিভিল সার্জন। আপনার ওই হাসপাতালটা কি ডক্টরস কেয়ার স্পেশালিস্ট হাসপাতাল চলছে আর কি। চলছে, ওটার পারমিশন হয়ে গেছে তো? জি পারমিশন অনেক আগে হয়েছে। বেশ রোগীরাও বোধহয় ওখানে বেশি এখন। না পেশেন্ট বেশি বলতে তো ওটা তো আসলে আপনার ওয়াইফও তো ওটাতে বসে এখন? হ্যাঁ, আমার ওয়াইফ সোনোলজিস্ট। ওই হাসপাতাল ভবনই তার বাড়ি। স্ত্রী সহ সেখানেই রোগী দেখেন, করেন সার্জারি। সরকারি হাসপাতাল থেকে রোগী পাঠানোর বন্দোবস্ত এখনও আছে, কারণ ওই উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এখন তার নিজের স্ত্রী। এই ডাক্তার হাদির বিরুদ্ধে এমন অনিয়ম আর দুর্নীতির আরও 7টি পয়েন্ট সুনির্দিষ্টভাবে উল্লেখ করে 3 পাতার অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তর আর দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দিয়েছেন রোগীর স্বজনেরা। তারা চান এই ঘটনাগুলোর নিরপেক্ষ আর স্বাধীন তদন্ত হোক। এদিকে ভুক্তভোগী নিয়োগ প্রার্থীরা চান এ নিয়োগ প্রক্রিয়া যেন হয় বিতর্কের ঊর্ধ্বে। বিষয়টা রিটেন পরীক্ষা থেকেই প্রশ্নবিদ্ধ। আমার যদি আবারও পরীক্ষা নেই, ওই 4 জনের ভেতরে আমি আগে থাকবো। এটা মুস্তাফা, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। কুমিল্লার মুরাদনগরে 2 নারীসহ 3 জনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল তারা। সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রুবি, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি সহ পরিবারের সদস্যরা মাদক কারবার সহ ডাকাতি এবং এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। সেই ধারাবাহিকতায় আজ ক্ষুব্ধ হয়ে তাদের বাড়িতে হামলা করে স্থানীয় কয়েকজন। পরে পিটিয়ে হত্যা করা হয় 3 জনকে। এছাড়া 1 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাঙ্গরা বাজার থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। এ বিষয়ে পার্লামেন্টে চিঠি দিয়েছে ক্ষমতাসীন লিকুদ পার্টি, যাতে স্বাক্ষর দিয়েছেন 15 এমপি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকায় এই পদক্ষেপের জন্য
এটি উপযুক্ত সময় বলে মনে করছে তেল আবিব। আগামী ২৭ জুলাই নেসেটের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই নিতে চায় চূড়ান্ত সিদ্ধান্ত। গাজায় বর্বরতম হামলার পাশাপাশি গেল ১.৫ বছর ধরে ইসরায়েলের আগ্রাসনের টার্গেট হয়েছে পশ্চিম তীরও। গত কয়েকদিনে আরও বেড়েছে উত্তেজনা, ধরপাকড়। এরই মাঝেই পশ্চিম তীর নিয়ে নতুন ছক কষেছে তেল আবিব। দখলকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সার্বভৌম অঞ্চল হিসেবে সংযুক্ত করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু। এই ইস্যুতে দেশটির পার্লামেন্টে চিঠিও দিয়েছে প্রধানমন্ত্রীর দল লিকুদ পার্টি। ইরানে ইসরায়েলের বিজয়কে সাফল্য আখ্যা দিয়ে চিঠিতে বলা হয়, ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য হুমকি এমন কোনো কিছুর অস্তিত্ব রাখাই ঠিক হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশে থাকায় এখনই পশ্চিম তীরকে যুক্ত করার উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করা হয় পার্লামেন্টে দেয়া চিঠিতে। এতে স্বাক্ষর করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস সহ ১৫ জন লিকুদ এমপি। আগামী ২৭ জুলাইয়ের মাঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা তাদের। এটি ইসরায়েলের শত্রুদের জন্য শক্ত জবাব। আমি লিকুদ সদস্যদের ধন্যবাদ জানাতে চাই। প্রধানমন্ত্রীকে কথা দিতে চাই, যে মুহূর্তে তিনি আমাকে সংকেত দিবেন তখনই তার সিদ্ধান্ত বাস্তবায়ন করব। বিশ্লেষকরা বলছেন, পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার অর্থ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের পথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া। এটি কার্যকর হলে সেখানে ইসরায়েলিদের বসতিগুলো স্থায়ী ও বৈধতার স্বীকৃতি পাবে। আন্তর্জাতিক মহলে এখনও পশ্চিম তীর ইসরায়েলের দখলকৃত অংশ হিসেবেই পরিচিত। পশ্চিম তীরের সংযুক্তি নিয়ে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর সহ কয়েকটি আরব দেশ। ফিলিস্তিনি ভূমিকে ইসরায়েলের জোরপূর্বক সংযুক্তিকরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ তাদের। ১৯৬৭ সালে ৬ দিনব্যাপী আরব ইসরায়েল যুদ্ধের সময় জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। তবে অঞ্চলটিকে কখনোই আনুষ্ঠানিকভাবে নিজেদের সার্বভৌম ভূখণ্ড হিসেবে সংযুক্ত করেনি। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পিটার বাটলারের দল। বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার খেলা ২-২ গোলে ড্র হওয়ায় এই মাইল ফলক তৈরি করেছে তারা। এর আগে অবশ্য ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে স্বাগতিক মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে আগেই মূল পর্বে ১ পা দিয়ে রেখেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এই ঐতিহাসিক সাফল্যের জন্য বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দেশ ছাড়ার আগে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার স্বপ্নের কথা বলেছিলেন অধিনায়ক আফিদা আর কোচ বাটলার। তখন দুঃসাহসিক শোনালেও স্বপ্নটা এবার ছুঁয়ে দেখল বাংলাদেশ। ১৯৮০ সালে পুরুষ দলের পর এবার এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করলো মেয়েরা। বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার খেলা ২-২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখে সাফের গন্ডি পেরিয়ে এবার এশিয়ার শ্রেষ্ঠত্বের জন্য লড়বে বাংলাদেশ। ইতিহাস রচনার মূল ভিত অবশ্য রচিত হয় ঋতুপর্ণা চাকমাকে দিয়ে। তার জোড়া গোলে আনন্দে ভাসে বাংলাদেশ, শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস। স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে এশিয়া অঞ্চলে নিজেদের শক্তিমত্তার কথা জানান দেয় বাটলার শিষ্যরা। ইয়াঙ্গুনে থুয়ানে স্টেডিয়ামে শুরুতেই বাংলাদেশের রক্ষণ ভাঙার চেষ্টা চালায় মিয়ানমার। তবে পাল্টা আক্রমণে উঠে খেলার ১৯ মিনিটে ঋতুপর্ণার গোলে ডেডলক ভাঙে বাংলাদেশ। ফ্রি কিক থেকে নেওয়া শটে প্রতিপক্ষের দেয়ালে প্রতিহত হয়ে ফিরতি শটে দলকে ১-০ গোলে লিড এনে দেন এই ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে বেশ কয়েকবার লাল সবুজদের রক্ষণ ভাঙার চেষ্টা চালায় স্বাগতিকরা। উল্টো ৭২ মিনিটে রক্ষণের ভুলে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোলের সাথে স্কোর লাইন ২-০ করেন ঋতুপর্ণা। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে মিয়ানমার আক্রমণ চালালেও বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক রূপনা চাকমা। তবে ৮৯ মিনিটে উইন-উইনের গোলে কিছুটা কাঁপন ধরালেও জয় বঞ্চিত হতে হয়নি বাংলাদেশকে। র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের অংশ এখন বাংলার নারীরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বাংলাদেশ থেকে যে এত কষ্ট করে সারা বছর ট্রেনিং করি, আমরা এত কষ্ট করছি, সো আমাদের লক্ষ্য ছিল যে ম্যাচ বাই ম্যাচ উইন হয় এবং টার্গেট ছিল কোয়ালিফাই করা। এখনো আমাদের একটা ম্যাচ বাকি আছে, তো ওই ম্যাচটা যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই আমরা সেলিব্রেট করব। মিয়ানমারকে হারানোর ম্যাচকে ক্যারিয়ারের সেরা ম্যাচের তকমা দিয়েছেন দলের অধিনায়ক আফিদা খন্দকার। পাশাপাশি এশিয়া কাপের মঞ্চের নাম লেখানোর দিনটি ক্যারিয়ারের স্মরণীয় দিন হয়ে থাকবে জানিয়েছেন মারিয়া মান্ডা।
তবে এখনই উচ্ছ্বাসে না ভেসে শেষ ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত হওয়ার আহ্বান কোচ পিটার বাটলারের। ম্যাচের শেষ বাঁশি বাজতেই মেয়েদের বাঁধভাঙা উল্লাস, কারণ ইতিহাস গড়ে এশিয়া কাপের টিকিট কাটল বাংলাদেশের বাঘিনীরা। যে লক্ষ্য নিয়ে উড়াল দিয়েছিল মিয়ানমারের উদ্দেশ্যে, সে লক্ষ্য পূরণ হওয়ায় আনন্দে ভাসছেন ফুটবলার সহ কোচিং স্টাফরাও। র্যাঙ্কিং যে নিছকই একটি সংখ্যা সেটি প্রমাণ করল বাটলার শিষ্যরা। গ্রুপের 4 দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা 2 দলকেই ধরাশায়ী করেছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশ থেকে 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারানোর ম্যাচকে ক্যারিয়ারের সেরা ম্যাচের তকমা দিয়েছেন দলের অধিনায়ক আফিদা খন্দকার। ক্যাপ্টেন হিসেবে আমার কাছে খুবই ভালো লাগতেছে, এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। যে মায়ানমারের সাথে আমরা জিতছি, এটা আমাদের টার্গেট ছিল, এই টার্গেট নিয়ে আমরা আসছি, তো ইনশাল্লাহ খুবই ভালো লাগতেছে। ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বড় যায় এটাই, আর আমার ছোট্ট ক্যারিয়ারে এটাই সর্বশ্রেষ্ঠ ম্যাচ। এর আগে মিয়ানমারের সাথে কখনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার তাদের ঘরের মাটিতে তাদেরকেই হারিয়ে এশিয়া কাপের মতো বড় মঞ্চে নাম লিখিয়েছে বাটলারের শিষ্যরা। তাই তো এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে মারিয়া মান্ডার ক্যারিয়ারে। অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে, কারণ এর প্রত্যেকবারই আমরা কিন্তু মায়ানমারের সাথে যখন খেলতে আসছি তখন কিন্তু আমরা মায়ানমারের সাথে আমরা জিততে পারি নাই। এই প্রথমবার আমরা মায়ানমারের সাথে জিতেছি, খুব ভালো লাগতেছে। গ্রুপের 4 দলের মধ্যে তুর্কমেনিস্তান সবচেয়ে পিছিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 141। তবে বাটলার এখনই উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ। মিয়ানমারের মতো এই ম্যাচেও একই গুরুত্ব দিয়ে খেলতে চান কোচ। পরের ম্যাচের প্রতিপক্ষকে শ্রদ্ধা করতে হবে আমাদের, এবং বাহরাইন ও মিয়ানমার ম্যাচের প্রস্তুতি যেভাবে নিয়েছি তাদের বিপক্ষেও একইভাবে প্রস্তুতি নিতে হবে। এখনো আমাদের অনেক কিছু পাওয়ার বাকি আছে, অনেক কাজ বাকি আছে, সেগুলোর জন্য প্রস্তুত হতে হবে। এখনো 1 ম্যাচ বাকি আছে, এবং আমি যদি ওই ম্যাচে ভালো ফল পাই তাহলে নিশ্চিতভাবেই উদযাপন করব। টানা 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে সি গ্রুপের টেবিল টপার বাংলাদেশ। আগামী শনিবার নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাটলারের দল। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। সাথেই থাকুন।